রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিবিএস সেকেন্ড ইয়ার এবং বিবিএস সেকেন্ড ইয়ার অর্থাৎ ডিগ্রি সেকেন্ড ইয়ার যারা ব্যবসায় শিক্ষা বিভাগে আছো তাদের জন্য আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। সাবজেক্টের নাম আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। অর্থাৎ অধ্যায়ের নামটা একটু আমাদের কাছে একটু বড় মনে হবে, তো বড় হলেও আমাদের অধ্যায়টা খুবই একটা মজার এবং পুরাতন একটা অধ্যায়। অর্থাৎ এই অধ্যায়টা সম্পর্কে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায়ে কিছুটা ধারণা লাভ করেছ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে এই অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের অধ্যায়ের নাম, যে বিষয় শিরোনাম, সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথমে আছে কি প্লান্ট অ্যাসেট অর্থাৎ প্লান্ট সম্পত্তি। প্লান্ট সম্পত্তি কাকে বলে? প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য দীর্ঘমেয়াদে মুনাফা অর্জনের জন্য যে সমস্ত সম্পত্তি আমরা ব্যবহার করি তাকে কি বলা হয়? প্লান্ট অ্যাসেট বলা হয়। আবার বলতেছি আমি, প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য মুনাফা অর্জনের লক্ষ্যে দীর্ঘকাল যে সম্পত্তিটা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্লান্ট অ্যাসেট বলা হয়। যেমন প্লান্ট অ্যাসেটের মধ্যে তোমার এখানে কি কি থাকতে পারে? যন্ত্রপাতি থাকতে পারে, আসবাবপত্র থাকতে পারে, মেশিনারিজ থাকতে পারে। অর্থাৎ যে সমস্ত সম্পত্তিগুলো দীর্ঘদিন ব্যবহার করি সেগুলো হচ্ছে কি আমাদের প্লান্ট অ্যাসেট। দ্বিতীয় যে জিনিসটা আছে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? যে সব সম্পত্তি প্রকৃতি থেকে প্রদত্ত হয় এবং যা আহরণ বা উত্তোলনের ফলে সাথে সাথে এর পরিমাণটা কি হয়? হ্রাস পায়। এই সম্পত্তিটা কি? ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ। যে সম্পদটা আমরা প্রকৃতি থেকে গ্রহণ করি এবং যেটা আহরণের সাথে সাথে তার পরিমাণ হ্রাস পায় তাকে কি বলা হয়? ন্যাচারাল রিসোর্সেস বলা হয়। যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি, এগুলো কি আমাদের ন্যাচারাল রিসোর্সেস। অর্থাৎ এই সম্পত্তিগুলো, তেল আমরা যদি আহরণ করতে থাকি সেগুলো আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। যেমন আমাদের দেশে গ্যাসের মজুদ আছে, গ্যাস আমরা যত উত্তোলন করব, যত বেশি উত্তোলন করব, আস্তে আস্তে তার পরিমাণটা কি হবে? কমতে থাকবে। অর্থাৎ এই ন্যাচারাল রিসোর্সেস প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা প্রকৃতি প্রদত্ত হতে হবে এবং আহরণ করার সাথে সাথে এটার কি হবে? পরিমাণটা হ্রাস পাবে। এরপরেরটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, অস্পর্শনীয় সম্পত্তি। যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই, দেখা যায় না, স্পর্শ করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল অস্তিত্ব অনুভব করা যায়, তাকে কি বলা হয়? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বলা হয়, অর্থাৎ অস্পর্শনীয় সম্পত্তি বলা হয়। এই অস্পর্শনীয় সম্পত্তি কি? সুনাম, প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব, ট্রেডমার্ক ইত্যাদি। তো আমাদের অধ্যায়টা যেহেতু তিনটা বিষয়ের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে প্লান্ট অ্যাসেট, একটা ন্যাচারাল রিসোর্সেস, একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্লান্ট অ্যাসেট নিয়ে। আমাদের এই দুটো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কি করব? আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে কি? প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট কাকে বলা হয়? ব্যবসায়ের প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য দীর্ঘমেয়াদে মুনাফা অর্জনের জন্য যে সম্পদগুলো আমরা ব্যবহার করি তার নামই হচ্ছে কি? আমাদের প্লান্ট অ্যাসেট। এই প্লান্ট অ্যাসেট সম্পর্কে আসলে মূলত আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে এসেছি। অর্থাৎ সেই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যে একটা অধ্যায় ছিল তোমাদের, সে অধ্যায়টার একটা বর্ধিত রূপ, অর্থাৎ হুবহু রূপ থেকে একটু হচ্ছে ভিন্ন আঙ্গিকে বা প্রায় একই জিনিস নিয়ে এখানে আমরা কি করে থাকি? আলোচনা করে থাকি। সেখানে কি লেখা আছে? এখানকার মধ্যে আছে, প্রথমে আছে হচ্ছে অবচয়। অর্থাৎ প্লান্ট অ্যাসেটের আলোচনায় প্রথমে আমাদের কি আসে? অবচয় অর্থাৎ ডেপ্রিসিয়েশন। মনে আছে নিশ্চয়ই তোমাদের? ডেপ্রিসিয়েশন কাকে বলে? অবচয় কাকে বলে? একটা প্রতিষ্ঠানে সম্পদ ব্যবহার করার কারণে তার যে মূল্য হ্রাসটা হয় তাকে কি বলা হয়? অবচয় বলা হয়, অর্থাৎ ডেপ্রিসিয়েশন বলা হয়। সম্পত্তির ব্যবহারজনিত যে মূল্য হ্রাস, যেমন তুমি একটা মেশিনারি ক্রয় করলা 2 লক্ষ টাকা দিয়ে, এটা আমি 5 বছর ব্যবহার করলাম, 5 বছর পরে এইটার মূল্য হলো কত টাকা? 50,000 টাকা। তাহলে যে বাকি যে অংশটা ছিল আমাদের, সেটা হচ্ছে কি? আমাদের অবচয় হিসেবে যাবে। অর্থাৎ স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত যে ক্ষয় তাকে কি বলা হয়? অবচয় বলা হয়। অবচয়ের অঙ্ক করতে গেলে আমাদের অনেকগুলো পদ্ধতিতে আমরা অবচয় করে থাকি। সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি,
উৎপাদন পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, তোমাদের নিশ্চয়ই মনে আছে এগুলো। আমরা যেহেতু একটা অনার্স লেভেল, এখানে আরো দু একটা পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। তো আমাদের আলোচনার সুবিধার জন্য, আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা আজকে সরলরৈখিক পদ্ধতি, সবচাইতে কমন, সবচাইতে মজাদার এবং সবচাইতে সময় উপযোগী যে পদ্ধতি, তার নাম কি সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতির ইংরেজি নামটা কি? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মেথড, অর্থাৎ এটাকে বাংলায় কি বলা হয়? সরল রৈখিক পদ্ধতি বলা হয়। কি পদ্ধতি? সরল রৈখিক পদ্ধতি। অর্থাৎ যেই পদ্ধতিতে প্রতি বছর অবস্থার পরিমাণ কি হয়? সমান হয়। 2012 সাল থেকে শুরু হয়েছে, 12 সালে যে অবস্থা হয়, 13 সালের সেই অবস্থা হয়, 14 সালের সেই অবস্থা হয়। অর্থাৎ প্রতি বছর যদি অবস্থার পরিমাণ কি হয়? সমান হয়, তাকেই কি বলা হয়? সরল রৈখিক পদ্ধতি বলা হয়, অথবা স্ট্রেট লাইন মেথড বলা হয়। এই স্ট্রেট লাইন মেথড থেকে, সরল রৈখিক পদ্ধতি থেকে কোন কোন বিষয় তোমাদের পরীক্ষায় অন্তর্ভুক্ত হতে পারে, আজকে তোমাদের সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো সরল রৈখিক পদ্ধতিতে কি কি আসতে পারে আমাদের। প্রথমে আসতে পারে এক নাম্বার কস্ট অফ মেশিন। কস্ট অফ মেশিন, কস্ট অফ মেশিন আসতে পারে, অথবা তোমার কস্ট অফ ইকুইপমেন্ট আসতে পারে, কস্ট অফ যে কোনো ফিক্সড অ্যাসেট আসতে পারে এখানে, অর্থাৎ যেগুলো আমাদের প্লান্ট অ্যাসেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে সেগুলো। কস্ট অফ মেশিন মানে মেশিনের যে মূল্য, ক্রয় মূল্য, সেটা কিভাবে হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো। সাপোজ তুমি ঢাকা থেকে একটা মেশিন ক্রয় করলা কত? 2 লক্ষ টাকা দিয়ে। কত টাকা দিয়ে ক্রয় করলা? 2 লক্ষ টাকা দিয়ে। এই মেশিনটি যদি তুমি ঢাকা থেকে ধামরাই পর্যন্ত বহন করে নিয়ে আসো, ধরো সেই বহন খরচটা, ক্যারিং কস্টটা কত হলো? আমার 10,000 টাকা হলো। এই মেশিনটা নিয়ে আসার পরে কালামপুরে বা ধামরাই যে কোনো জায়গায় নিয়ে আসার পরে এই মেশিনটা সংস্থাপন করতে হবে, বসাতে হবে। এটার নাম ইনস্টলেশন কস্ট। ইনস্টলেশন কস্টটা সাপোজ ইঞ্জিনিয়ারকে আমি প্রদান করলাম কত? 5,000 টাকা। তাহলে এই মেশিনের কস্ট অফ মেশিন কত হবে আমাদের? 2,15,000 টাকা। অর্থাৎ 2,15,000 টাকা এই মেশিনের কি হবে? কস্ট হবে। অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য থেকে যত খরচগুলো অন্তর্ভুক্ত হবে, আমি যদি বিদেশ থেকে মেশিন ক্রয় করে নিয়ে আসি, তাহলে এই দেশে প্রবেশ করার জন্য আমদানি শুল্ক নামে যে খরচটা দিতে হয়, সেটাও কি হবে? আমাদের এই মেশিনের খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই খরচটা কিভাবে বের করতে হয় সেটা আমাদের একটু দেখতে হবে। 2 নম্বরে যে জিনিসটা আসতে পারে তোমাদের, সেটা হলো কি আসতে পারে? ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু, এটার বাংলা অর্থটা অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্যটা কি আসলে? একটা মেশিনের যে মূল্যের উপর অবচয় ধার্য করা যায় তাকে কি বলা হয়? অবচয়যোগ্য মূল্য বলা হয়। যেমন আমি মেশিনটা ক্রয় করলাম কত দিয়ে? 5 লক্ষ টাকা দিয়ে। এই মেশিন 5 বছর ব্যবহার করার পরে তার ভগ্নাবশেষ মূল্য হলো কত? 50,000 টাকা। আমি মেশিনটা ক্রয় করছিলাম কত দিয়ে? 5 লক্ষ টাকা দিয়ে। সাপোজ আমার সেলভেজ ভ্যালু কত ছিল? 50,000 টাকা। তাহলে মেশিনের ডেপ্রিসিয়েবল ভ্যালু হবে কত? 4.5 লক্ষ টাকা। অর্থাৎ সহজ কথায় মেশিনের মোট মূল্য থেকে যদি আমরা মেশিনের ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দেই, তাহলে যে মূল্যটা থাকে তার নামই কি? ডেপ্রিসিয়েবল ভ্যালু, অর্থাৎ অবচয়যোগ্য মূল্য। এরপরে যে জিনিসটা আসতে পারে, এটা 2 নাম্বার, সরি 3 নাম্বারে যে আসতে পারে, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন শব্দের অর্থ কি? অবচয়। এই অবচয় বের করা লাগতে পারে, অথবা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বলা লাগতে পারে, যার নাম আমরা বার্ষিক অবচয় ধরেছি। সেটার ফর্মুলাটা কি আমাদের? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই estimated useful life। কি লেখা আছে আমাদের? দেখো একটু,
অবশ্যই বের করার ফর্মুলাটা কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। কস্ট মানে কি? মেশিনের ক্রয় মূল্য। সেলভেজ মূল্য মানে কি? ভগ্নাবশেষ মূল্য। ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ, আনুমানিক এটার ব্যবহার যে কাল সেটা। এই সেলভেজ ভ্যালুর আরেকটা নাম হচ্ছে কি? স্ক্রল ভ্যালু। আরেকটা নাম আছে কি? স্ক্র্যাপ ভ্যালু। অর্থাৎ প্রশ্নে যেভাবে যে নামে অন্তর্ভুক্ত থাকবে তাকে সেই নামে কি করতে হবে? অভিহিত করতে হবে, সেই নামেই তাকে বলতে হবে। তাহলে আমরা বন্ধুরা লক্ষ্য করলাম যে ডেপ্রিসিয়েশনের ফর্মুলাটা কি? অবশ্যই বের করার ফর্মুলা কি ছিল আমাদের? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। এরপরে যেটা আসতে পারে নাম্বার 4, রেট অফ ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু, রেট অফ ডেপ্রিসিয়েশন কিভাবে বের করে? 100% ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ। অর্থাৎ 100%কে যদি আমি আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ দেই তাহলে আমাদের কি হয়? রেট অফ ডেপ্রিসিয়েশন বের হয়, অর্থাৎ অবস্থার হার বের হয়। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম কিন্তু পরীক্ষায় আসার মতো, এবং প্রত্যেকটা আইটেম কিন্তু আমার অঙ্কের জন্য নেসেসারি। তো এই যে 4টা জিনিস আমরা শিখলাম এখানে, কস্ট অফ মেশিন, ডেপ্রিসিয়েবল ভ্যালু, ডেপ্রিসিয়েশন, রেট অফ ডেপ্রিসিয়েশন, এই 4টা জিনিস আসতে পারে। তারপরে যে জিনিসটা আমাদের সবচেয়ে কমন সেটা হলো 5 নাম্বার। সেটা কি? 5 নাম্বার আসতে পারে জার্নাল, অর্থাৎ অবশ্যই সংক্রান্ত জাবেদা। একটু লক্ষ্য করো, অবশ্যই যখন হয়, অবশ্যই সংক্রান্ত জাবেদা হয় 3টা, অর্থাৎ 3টা ঘটনা এখানে ঘটে। একটা মেশিন যখন ক্রয় করা হয়, ক্রয় সংক্রান্ত একটা জাবেদা হয়। ওই মেশিনের যখন অবশ্যই হয়, অবশ্যই সংক্রান্ত একটা জাবেদা হয়। এবং এই অবচয়টা আসলে কি অবচয় নাকি এটা আয় হিসেবে রূপান্তর হয়? অর্থাৎ অবচয় হচ্ছে বিপরীত দিকে আমাদের আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। বিকজ যে মেশিনের ক্ষয় হয়েছে সেই ক্ষয়ের বিনিময়ে আমি কি করছি? প্রতিষ্ঠানকে লাভবান করেছি। এই কারণে অবচয় কি শুধুমাত্র হিসেবে ব্যয় হিসেবে বলা যায় না, এটাকে সাথে সাথে বিপরীত আয়ও বলা হয়। তাহলে আমাদের জাবেদা কটা হলো? 3টা। নাম্বার 1, আমি মেশিন ক্রয় করছি, ক্রয় সংক্রান্ত জাবেদা কি? মেশিনারি ডেবিট, সাপোজ 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলাম। ক্যাশ অর ব্যাংক ক্রেডিট হবে কত? 5 লক্ষ টাকা। তা কি হলো? আমাদের প্রথম যে জাবেদাটা হলো সেটা হলো যে ক্রয় সংক্রান্ত। আমরা কি পড়তাম? মেশিনারি ডেবিট, নগদান ক্রেডিট। এটা ছিল আমাদের 1 নাম্বার জাবেদা। 2 নাম্বার যে জাবেদাটা ছিল সেটা হলো অবশ্যই সংক্রান্ত জাবেদা, অর্থাৎ depreciation expense debit accumulated depreciation কি হবে? ক্রেডিট। মনে আছে তোমাদের যে আমরা বাংলায় অবচয় সংক্রান্ত জাবেদাটা কি পড়তাম? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট পড়তাম। ইংরেজিতে এটাকে কি বলা হয়? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি পড়তাম? ক্রেডিট পড়তাম। তো এখানে আমাদের এই জাবেদাটাও কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসার মতো। তৃতীয় যে জাবেদাটা ছিল আমাদের, অর্থাৎ 3 নাম্বার, ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি ছিল? ক্রেডিট। অর্থাৎ যে টাকাটা অবশ্যই হবে সেই টাকাটা এখানে বসবে। তো বন্ধুরা একটু লক্ষ্য করো, আমাদের 3টা জাবেদা হয় অবশ্যই সংক্রান্ত সাধারণত। একটা হলো মেশিনারি ডেবিট ক্যাশ ক্রেডিট, এটার বাংলা অর্থ হলো মেশিনারি ডেবিট নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। আর এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অর্থাৎ অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব কি হবে? ক্রেডিট। তৃতীয় জাবেদাটা ছিল